সিক্স সেমিস্টার হিস্ট্রি অনার্স ডিএসসিসি 13 আধুনিক ভারতের ইতিহাস থেকে একটি ইম্পর্টেন্ট প্রশ্ন, নীল বিদ্রোহের কারণ, ফলাফল ও বুদ্ধিজীবীদের ভূমিকা। এর উপরে সংক্ষিপ্ত আলোচনার পর এর 20 নম্বরের 1000 ওয়ার্ডের অ্যান্সার সেটিও তোমাদের সামনে তুলে ধরবো। তো দেখো, নীল বিদ্রোহ এমন একটা প্রশ্ন যেটা তোমাদের অনেকের 5th সেমিস্টারে আছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিএ ডিগ্রিতে কিন্তু এই প্রশ্ন রয়েছে। 5th সেমিস্টারে আছে, কোথাও 6th সেমিস্টারে আছে। নীল বিদ্রোহ খুবই ইম্পর্টেন্ট। তোমাদের অন্যান্য যে সমস্ত বিদ্রোহগুলো পড়তে হয়, সিপাহী বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ, যেগুলো বড় প্রশ্ন হিসেবে আসে, তার অ্যান্সারগুলো দেওয়া আছে। এই নীল বিদ্রোহের উপরে প্রপার কোনো ভিডিও দেওয়া ছিল না, এই কারণে এই প্রশ্নের উত্তরটা এই ভিডিওর মধ্যে দিয়ে তোমাদের সামনে তুলে ধরছে। তো দেখো, নীল বিদ্রোহ, এই নীল বিদ্রোহ ভারতবর্ষে ঘটে, বিশেষ করে বাংলাদেশে নীল বিদ্রোহ হয় 1859 থেকে 60, অর্থাৎ 19 শতকের দ্বিতীয় দশকে। কয়েক লক্ষ বাঙালি কৃষকের উপরে নীলকররা যেভাবে অত্যাচার চালিয়েছে দিনের পর দিন, যেভাবে নীলকররা নীল চাষিদের ঘরবাড়িতে আগুন লাগিয়েছে, তাদের চাষের সরঞ্জাম লুট করেছে, মেয়েদের সম্মান নষ্ট করেছে, তাতে করে এই নীল চাষিরা বা কৃষকরা একটা সময় বিদ্রোহী হয়ে ওঠে। প্রথম এই বিদ্রোহ ঘটে নদিয়ার পোড়াগাছা গ্রামে বিষ্ণুচরণ বিশ্বাস এবং দিগম্বর বিশ্বাস নামে দুই ভাইয়ের নেতৃত্বে, এবং এই পোড়াগাছা গ্রামে নীল বিদ্রোহ সাফল্য লাভ করে। ফলে এই খবর যখন বাংলার অন্যান্য স্থানে ছড়িয়ে পড়ে, তখন বাংলার বিভিন্ন জায়গায়, যেমন পাবনা, রাজশাহী, ঢাকা, ফরিদপুর, মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, বাঁকুড়া, এমনকি বনগাঁতেও কিন্তু এখানে নীলকুঠি ছিল। তো এই সমস্ত জায়গার নীল চাষিরা তারা সংঘবদ্ধভাবে নীলকরদের বিরুদ্ধে রুখে দাঁড়ায় এবং বিদ্রোহ করে। 1859 থেকে 60 এই এক বছর নীল বিদ্রোহ বাংলাদেশকে উত্তপ্ত করে রেখেছিল। ব্রিটিশ বণিক কার্ল ব্লাম প্রথম এই নীল শিল্প গড়ে তুলেছিল বাংলাদেশে। হুগলিতে প্রথমে নীলকুঠি তৈরি হয়, পরবর্তীতে বাংলার বিভিন্ন জায়গায় এই নীল চাষ শুরু হয়। এখন নীল চাষের এই প্রশ্নটা তোমাদের অনেকে কিন্তু 10 নম্বরের জন্য পড়তে হচ্ছে। এটা তো আমি 20 নম্বরের অ্যান্সার দেবো, অনেকে 10 নম্বরের পড়তে হবে। তখন তোমরা কি করবে, এই নোটসের মধ্যে 3টে পার্ট রয়েছে। যেমন দেখো, নীল বিদ্রোহের কারণ, ফলাফল এবং বুদ্ধিজীবীদের ভূমিকা। তা বুদ্ধিজীবীদের ভূমিকা একটা পার্ট, কারণ ফলাফল একটা পার্ট, 3টে পার্ট রয়েছে। তা 10 নম্বরের দিলে অল্প অল্প করে লিখতে পারো, বা কারণ ফলাফলের উপরেই 5 10-এর মতো করে লিখতে পারো, তোমরা সেটা নোটসের মধ্যে থেকে করে নিতে পারো। তা এই প্রশ্নটায় দেখো যে 3টে পার্ট রয়েছে, আমরা পার্ট ধরে একটু আলোচনা করব। প্রথমে আমরা দেখব কারণটা কি রয়েছে, নীল বিদ্রোহের প্রপার কারণ কি। প্রপার কারণ অত্যাচার। নীলকররা যেভাবে অত্যাচার করেছে অনিচ্ছুক নীল চাষিদের উপরে, জোর করে তাদের জমিতে চাষ করানো হয়েছে, তাদের ঘরবাড়ি লুট করে আগুন জ্বালিয়ে মেয়েদের সম্মান নষ্ট করে যেভাবে তাদেরকে নীল চাষে বাধ্য করা হয়েছিল, তার ফলে একসময় তারা বিদ্রোহ করে। এটা প্রথম কারণ, নীল চাষে বাধ্য করতে নীলকরদের অত্যাচার। দ্বিতীয় কারণ হচ্ছে দাদন প্রথা। তখন বিঘা প্রতি নীল চাষ করলে 2 টাকা অগ্রিম অ্যাডভান্স কৃষককে দেওয়া হতো, যাকে বলা হতো দাদন। এই দাদন নিলে নীল চাষিদের হয়তো কিছুটা সাময়িক সুবিধা তাদের হতো, কিন্তু দাদন নেওয়ার ফলে তারা সারা জীবনের মতো এই ঋণের জালে জড়িয়ে পড়তেন। এরপরে যখন নীল চাষ হতো, নীল বিক্রি করার সময় সেখানে তো ঠকে যেত, তাদের বেশি মাল নিয়ে অল্প পয়সা তাদেরকে দেওয়া হতো নীল চাষিদের, এবং সেই সময় এই সমস্ত দাদনের টাকা, অন্যান্য বিভিন্ন ঋণের টাকা বা সুদের টাকা, এরকম বিভিন্ন অজুহাতে টাকা পয়সা কিন্তু কেটে নেওয়া হতো। অর্থাৎ এই দাদন প্রথা খুব ভয়ানক একটি প্রথা ছিল নীল চাষিদের জন্য, এই জন্য তারা এই দাদন প্রথার বিরুদ্ধে বিদ্রোহ করে। আরেকটি কারণ আছে, তখন পঞ্চম আইন 1830 সালে, তখন গভর্নর জেনারেল উইলিয়াম বেন্টিং তিনি এই পঞ্চম আইন পাশ করেন, এবং পঞ্চম আইনে বলা হয় যে একবার কোনো চাষি যদি নীলের টাকা নেয়, অগ্রিম দাদন হিসেবে 2 টাকা নিয়ে ফেলে, তাহলে তাকে নীল চাষ করতেই হবে। যদি না করে তাহলে সেটা দণ্ডনীয় অপরাধ, তাকে জেল খাটতে হবে। এই কারণে উইলিয়াম বেন্টিংয়ের যে আইন সচিব ব্যাবিংটন মেকলে, তিনি একসময় বলেছিলেন যে এই নীল আইন বা এই পঞ্চম আইন কিন্তু ত্রুটিপূর্ণ। নীল চাষ সংক্রান্ত যত নিয়মকানুন আছে ভারতবর্ষে, বাংলাদেশে, সবই ত্রুটিপূর্ণ, দুর্নীতিপূর্ণ, অসততায় পূর্ণ। তা পঞ্চম আইন একটা কারণ ছিল নীল বিদ্রোহের পিছনে, প্রতারণা। নীল চাষিরা এই এত কিছুর পরে তারা যখন বাধ্য হয়ে নীল চাষ করতেন, নীল চাষের পরে সেই নীলটা যখন নীলকরদের কাছে কুঠিতে গিয়ে বিক্রি করতেন, তখন নীলকররা বিভিন্ন ছলচাতুরি করে ওজনে বেশি করে তাদের কাছ থেকে নীল নিয়ে নিতেন, আর তুলনায় অনেক কম টাকা দিতেন।
আবার টাকা দেওয়ার সময় দাদনের টাকা কেটে নিতেন, সুদের টাকা কেটে নিতেন। আবার নীলকরদের কিছু কর্মচারী ছিল নীলকুঠিতে, তারাও কিন্তু নানা রকম চাপ দিয়ে অত্যাচার করে এই সমস্ত নীল চাষিদের কাছ থেকে জোর করে অর্থ আদায় করতেন। তা এটা একটা কারণ, এই প্রতারণা নীল চাষিদেরকে বাধ্য করে নীল বিদ্রোহ করতে। পূর্বেকার নীল বিদ্রোহ 1859 থেকে 60, এর আগে অনেক বিদ্রোহ হয়েছে আমরা জানি, ফরাজি বিদ্রোহ, ওয়াহাবি বিদ্রোহ, এগুলোর কথা বলতে পারি। সাঁওতাল কোল বিদ্রোহ রয়েছে, মুন্ডা বিদ্রোহ। এই সমস্ত বিদ্রোহগুলো থেকে সাঁওতালদের এই বিদ্রোহগুলো থেকে নীল চাষিরা তারা উদ্বুদ্ধ হয় এবং এই সংঘবদ্ধভাবে এই বিদ্রোহে ঝাঁপিয়ে পড়ে। ব্লেয়ার বিক্লিং বলে এক ব্যক্তি, তিনি একটা গ্রন্থ লিখেছিলেন দ্য ব্লু মিউটিনি। সেই গ্রন্থে তিনি বলছেন যে নীল বিদ্রোহীরা সিপাহী বিদ্রোহ থেকে অনুপ্রাণিত হয়েছিল। আমরা জানি 1 বছর আগেই 1858 সালে নীল বিদ্রোহের আগের বছর সিপাহী বিদ্রোহ হয়েছে। সেই সিপাহী বিদ্রোহ থেকেও নীল বিদ্রোহীরা অনুপ্রাণিত হয়েছিলেন, এমনটা বলছেন ব্লেয়ার বিক্লিং তার ব্লু মিউটিনি গ্রন্থে। এছাড়া ছিল অবিচার। অবিচার কি না, এত কিছুর পরে কোনো নীল চাষি যদি অন্যায়ের শিকার হয়, সে আদালতে গিয়ে দ্বারস্থ হলে সেখানেও ন্যায্য বিচার পেতেন না। নীলকররা বিভিন্ন অপরাধ করেও তারা কিন্তু ছাড়া পেয়ে যেতেন। তাহলে সেই বিচার ব্যবস্থাও ছিল নীল চাষিদের বিরুদ্ধে। তা এতগুলো কারণে নীল বিদ্রোহ হয়। প্রথম হচ্ছে নদিয়ার বড়াগাছা গ্রামে বিষ্ণুচরণ বিশ্বাস, দিগম্বর বিশ্বাসের নেতৃত্বে এবং সাফল্য লাভ করছে, এবং এই বিদ্রোহ পরবর্তীকালে বাংলাদেশের বিভিন্ন জেলায় ছড়িয়ে পড়ছে। এর ফলে কি হয়, নীল বিদ্রোহের ফলে নীল বিদ্রোহ যেভাবে হোক ব্রিটিশ সরকার দমন করার পরে যেটা দাঁড়ায় যে একটা নীল কমিশন গঠন করে ব্রিটিশ সরকার, যে সঠিকভাবে তদন্ত করার জন্য, নীল বিষয়টাকে তদন্ত করার জন্য, যে নীল চাষটা কেমন, নীল করদের কী কাজকর্ম, সব কিছু সরকার জানার জন্য একটা নীল কমিশন গঠন করে 1860 সালে। এবং 1860 এই নীল কমিশন, তখন বাংলার বড়লাট ছিলেন ছোটলাট জেপি গ্রান্ট। তো জেপি গ্রান্টের নেতৃত্বে নীল কমিশন গঠিত হয় এবং নীল কমিশন 3টি কথা বলে। এক, 3 কাঠিয়া প্রথার কথা বলে। তিনি বলেন যে, বা নীল কমিশন বলে যে বিঘা প্রতি 3 কাঠা জমিতে কৃষক নীল চাষ করবে। 1 বিঘা জমিতে 20 কাঠা জমির মধ্যে 3 কাঠা জমিতে কৃষক নীল চাষ করবেন, বাকি 17 কাঠা জমিতে সে ধান চাল যা পারে সে করবে। তাই 3 কাঠিয়া প্রথা চালু করতে হবে। এই নীল কমিশন এটা বলে যে বাংলায় যে নীল কররা যেভাবে নীলের ব্যবসাটা করছে তা সম্পূর্ণ দুর্নীতিপূর্ণ, অনৈতিক, অন্যায্য, একে সমর্থন করা যায় না। আরেকটি কথা যেটা বলে সেটি হচ্ছে যে নীল সংক্রান্ত যে আইনগুলো রয়েছে ব্রিটিশ সরকারের, এই নীল চাষ সংক্রান্ত সবই ত্রুটিপূর্ণ, এগুলোরও সংশোধন করা প্রয়োজন। তা ফলাফলে আমরা প্রথমে দেখব যে নীল কমিশন গঠন হচ্ছে। এরপর দেখো নীলকরদের পশ্চাৎ অপসারণ। তা ব্রিটিশ সরকার নীলকরদের উপরে বিভিন্নভাবে চাপ তৈরি করে, ফলে নীলকররা বাংলাদেশ থেকে তাদের যে পুঁজি সেটা তুলে নিয়ে তারা বিহারের অনুন্নত জায়গায় বিনিয়োগ করে। এছাড়া অনেক নীলকর আবার চা বাগিচাতে, মানে বাগিচা শিল্পে তারা অর্থ বিনিয়োগ করে। নীল চাষ থেকে, নীলের উপর থেকে পয়সা তুলে নিয়ে অন্যত্র তারা বিনিয়োগ করতে থাকে, কারণ ব্রিটিশ সরকার এই সময় নীলকরদের উপরে নানা রকম আইন করে তাদের উপরে প্রেশার তৈরি করে, ওই কমিশন নিয়োগ করে যাতে এইভাবে নীল চাষ করা যাবে না অবৈধভাবে। এই কারণে কৃষকদের জয়। তাই শেষ পর্যন্ত কি দাঁড়ালো, কৃষকরা জয়লাভ করছে। নদিয়ার পোড়াগাছা গ্রামে আমরা দেখতে পাচ্ছি এবং নীল কমিশন গঠন করা হচ্ছে নীল বিদ্রোহের পরে, এবং সেখানে নীল চাষিদের হয়ে কিন্তু নীল কমিশন কথা বলছে। এর ফলে এই বিদ্রোহ এক প্রকার বা এই আন্দোলন কিন্তু সাফল্য লাভ করছে। বাঙালি কৃষকদেরই জয়লাভ হচ্ছে এবং বাঙালি কৃষকদের মধ্যেই ভবিষ্যতে যে কৃষক আন্দোলনের শক্তিটা লুকিয়ে আছে এটা প্রমাণিত হচ্ছে। পরবর্তীকালে বাংলাদেশের তেভাগা আন্দোলন হয়, আমরা জানি অনেক বড় মাপের কৃষকদের আন্দোলন। এবং এখানে এন নটরাজন বলে এক গবেষক, তিনি একটা গ্রন্থ লিখেছিলেন দ্য কাল্টিভেটার্স স্ট্রাইক গ্রন্থে তিনি বলছেন যে এই নীল চাষিরা বাংলাদেশে প্রথম ধর্মঘট করেছিল। নীল চাষ করব না এই দাবিতে তারা ধর্মঘট করে 1859 সালে। এটাই ভারতবর্ষের প্রথম ধর্মঘট এবং বাঙালি জাতি এ দ্বারা অনুপ্রাণিত হয়, তাদের মধ্যে জাতীয় চেতনার জাগরণ ঘটে, রাজনৈতিক চেতনা তাদের মধ্যে আসে এবং সংঘবদ্ধভাবে এই নীল বিদ্রোহ করে। নীল বিদ্রোহের সব থেকে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে এই যে ভারতবর্ষে প্রথম সংঘবদ্ধ যে আন্দোলন ব্রিটিশ সরকারের বিরুদ্ধে সেটা হচ্ছে নীল বিদ্রোহ। এর আগে সিপাহী বিদ্রোহ হয়েছিল আগের বছর, সেটা কিন্তু সংঘবদ্ধ নয়। ভারতবর্ষের প্রথম সংঘবদ্ধ ব্রিটিশ বিরোধী গণ আন্দোলন যদি দেখি আমরা, সেটা কিন্তু নীল বিদ্রোহ, এটাই এর গুরুত্ব।
এবার আসছি আমরা দেখো বুদ্ধিজীবীদের ভূমিকা। তা বুদ্ধিজীবীরা সেই সময়কার বুদ্ধিজীবীরা বিভিন্নভাবে এই চাষিদের পক্ষে দাঁড়ায়। কবি, সাহিত্যিক, ঔপন্যাসিক, রচনাকার তারা বিভিন্ন লেখনীর মধ্য দিয়ে নীলকরদের অত্যাচারের কাহিনী জনগণের মধ্যে তুলে ধরে। তো এখানে সংবাদপত্র একটা বড় ভূমিকা নেয়। শিশির কুমার ঘোষের অমৃতবাজার পত্রিকা, হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা, এখানে ঈশ্বরচন্দ্র গুপ্তের সংবাদ প্রভাকর বা তত্ত্ববোধনী পত্রিকা, সমাচার দর্পণ, বিভিন্ন পত্রিকা নীলকরদের বিরুদ্ধে জনগণের হয়ে, নীল চাষিদের হয়ে তারা সংবাদপত্রে লেখে, মানুষকে সচেতন করে তোলে। বিরাট বড় ভূমিকা নেয় এই সংবাদপত্র। এরপর দেখো এখানে বুদ্ধিজীবী বলতে আমরা তিনটে দিক দেখতে পাচ্ছি। একটা সংবাদপত্র, একটা হচ্ছে বুদ্ধিজীবী। প্রপার বুদ্ধিজীবী যারা রয়েছেন, এই সমস্ত সাহিত্যিক ও ঔপন্যাসিক, তারা বিভিন্ন লেখনীর মধ্য দিয়ে নীলকরদের অত্যাচারের কাহিনী জনগণের মধ্যে তুলে ধরছেন। যেমন এখানে দীনবন্ধু মিত্র নাট্যকার ছিলেন, তিনি নীল দর্পণ নাটক লিখছেন এবং নীল দর্পণ নাটকটা আবার ইংরেজিতে অনুবাদ করছেন মাইকেল মধুসূদন দত্ত, এবং মাইকেল মধুসূদন দত্ত সেটা অনুবাদ করে রেভারেন্ড যিনি রয়েছেন সে রেভারেন্ড সাহেবের নামে সেটাকে প্রকাশ করছেন। এর ফলে রেভারেন্ড সাহেবের 1000 টাকা জরিমানা এবং 6 মাসের জেল হয়। যদিও টাকির যে জমিদার কালীপ্রসন্ন সিংহ, তিনি এই জরিমানা টাকা দিয়ে দিয়েছিলেন। তো এইভাবে দেখা যায় বুদ্ধিজীবীরা কিন্তু এখানে একটা বড় ভূমিকা নিচ্ছেন। হ্যাঁ, এছাড়া একজনের গবেষণা থেকে জানা যায় যে সেই সময় যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন, তিনিও কিন্তু এই নীল চাষের বিরুদ্ধে লেখনী ধারণ করেছিলেন, নীলকরদের বিরুদ্ধে, নীল চাষিদের হয়ে তিনিও পাশে দাঁড়িয়ে অনেক কিছু লেখালেখি করেছিলেন সেই সময় পত্রপত্রিকাতে। এছাড়া প্রমোদ রঞ্জন সেনগুপ্ত একটা গ্রন্থ লিখেছিলেন, নীল চাষ ও বাঙালি বুদ্ধি সমাজ, প্রমোদ রঞ্জন সেনগুপ্তের লেখা। এই গ্রন্থে তিনি বলছেন যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নীল চাষিদের পক্ষে দাঁড়িয়েছিলেন। এরপরে দেখো এই বুদ্ধিজীবীদের ভূমিকার মধ্যে তাহলে আমরা সংবাদপত্র দেখলাম, তারপর বুদ্ধিজীবীদের ভূমিকাটা দেখলাম। আরেকটা ভূমিকা যেটা রয়েছে সেটা হচ্ছে আইনজীবীদের ভূমিকা। তো এই সময় আমরা জানি যে নীলকরদের অত্যাচারের বিরুদ্ধে বিভিন্ন নীল চাষি তারা আদালতে যায়, যদিও সেখানে সুবিচার পায়নি এবং তাদের সেই অর্থ নেই নীল চাষিদের যে মামলা লড়বে। এই সময় অনেক মানবিক বা মানবতা দেখিয়ে অনেক আইনজীবী কিন্তু নীল চাষিদের পাশে এসে দাঁড়ায়। যেমন এখানে প্রসন্ন কুমার ঠাকুরের কথা বলা যায় বা শম্ভুনাথ চন্দ্রের কথা বলা যায়, যারা বিখ্যাত আইনজীবী ছিলেন সেই সময় হাইকোর্টে, এবং তারা নীল চাষিদের হয়ে এই নীলকরদের বিরুদ্ধে কিন্তু মামলা পরিচালনা করেছিলেন। তো এইভাবে তিনটে দিক আমাদেরকে দেখতে হবে, সংবাদপত্র, বুদ্ধিজীবী এবং আইনজীবী, এগুলো নিয়ে যে তাদের যে ভূমিকা নীল চাষে, সেটা নিয়েই বুদ্ধিজীবীদের ভূমিকা। আর কারণের একটা অংশ রয়েছে, ফলাফলের একটা অংশ রয়েছে। প্রপার এর যে তিনটে পার্ট, 20 নম্বরের 1000 ওয়ার্ডের অ্যান্সার এবার অন স্ক্রিনে তুলে ধরছি। নীল বিদ্রোহের কারণ, ফলাফল, বুদ্ধিজীবীদের ভূমিকা। দেখো এই প্রশ্নটি 5 নম্বর, 10 নম্বর, 12 নম্বর, 18 নম্বর, 20 নম্বর যে কোনো ক্ষেত্রেই কিন্তু তোমরা লিখতে পারবে নিজেদের মতো করে নোটসটাকে তৈরি করে। মূলত এটা 20 নম্বরের নোটস আমি এখানে তোমাদের সামনে রাখছি। বাংলার লক্ষ লক্ষ দরিদ্র অসহায় কৃষকদের উপর নীলকর সাহেবেরা যেভাবে কৃতদাসের মতো অত্যাচার ও নিপীড়ন করত, তার বিরুদ্ধে এক বিস্ফোরক প্রতিবাদ ছিল নীল বিদ্রোহ 1859 থেকে 60। নীল বিদ্রোহের অন্যতম নেতা দিনু মণ্ডল বলেছিলেন, লাভ বা ক্ষতি যাই হোক, আমি নীল চাষ করার আগে আমার যেন মৃত্যু হয়। প্যারা করে বাংলার নীল বিদ্রোহের একাধিক কারণ ছিল। কোম্পানি 1833 সনদ আইন অনুযায়ী নীল চাষকে ইউরোপীয়দের কাছে উন্মুক্ত ঘোষণা করলে বহু ইউরোপীয় ভারতে এসে নীল চাষের ব্যবসায় নামে। অনিচ্ছুক নীল চাষিদের ঘরে আগুন লাগানো, চাষের সরঞ্জাম লুট করা, বাড়ির মেয়েদের সম্মানহানি করা ইত্যাদি অত্যাচার চালানো হতো, যা থেকে মুক্তি পাওয়ার লক্ষ্যে নীল চাষিরা বিদ্রোহী হয়ে ওঠে। রায়তি পদ্ধতিতে জমিতে নীল চাষের জন্য কৃষকদের বিঘা প্রতি 2 টাকা করে দাদন অর্থাৎ অগ্রিম দেওয়া হতো। দাদনের দ্বারা এককালীন কিছু টাকা পেয়ে কৃষক পরিবারগুলির সাময়িক দারিদ্র্যমোচন হলেও তারা দাদনের ঋণের জালে যেভাবে জড়িয়ে পড়তো তা থেকে কোনোদিনই আর মুক্তি পাওয়ার আশা ছিল না। উইলিয়াম বেন্টিং 1830 খ্রিস্টাব্দে যে পঞ্চম আইন পাশ করান, তাতে বলা হয় দাদন নিয়ে নীল চাষ করলে না করলে তা বেআইনি গণ্য হবে এবং অপরাধীর কারাদণ্ড হবে। এ প্রসঙ্গে বেন্টিংয়ের আইন সচিব ব্যাবিংটন মেকলেকে পর্যন্ত বলতে হয়েছিল, নীল চুক্তিগুলি নীতিগত তবে অত্যন্ত আপত্তিকর। প্যারা করে অশিক্ষিত অসহায় নীল চাষিদের কাছ থেকে উৎপাদিত নীল কেনার সময় ওজনে বেশি নিয়ে কম দাম দিয়ে প্রতারণা করা হতো। এছাড়াও নীল চাষিদের কাছ থেকে নীল কিনে দাম দেওয়ার সময় নীলকররা দাদনের কিস্তি ও সুদের টাকা কেটে রাখত। উপরন্তু নীলকুঠির কর্মচারীরা জোর করে নীল চাষিদের কাছ থেকে অর্থ আদায় করত। এছাড়া নীল বিদ্রোহকে প্রভাবিত করেছিল এর পূর্বেকার বিভিন্ন কৃষক উপজাতির বিদ্রোহগুলি, যেমন ফরাজি, ওয়াবি, সাঁওতাল, কোল বিদ্রোহের আদর্শে উদ্বুদ্ধ হয়ে নীল চাষিরা বিদ্রোহ
ঘটিয়েছিল। লেয়ার বিক্লিং তার দি ব্লু মিউটিনি গ্রন্থে লিখেছেন, নীল চাষিরা ফরাজি সাঁওতাল বিদ্রোহ ছাড়াও সিপাহী বিদ্রোহ থেকে প্রভাবিত হয়েছিল। প্রশাসন এমনকি বিচারকরাও নীলকরদের পক্ষে থাকায় অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করে বা প্রতিকার চেয়ে নীল চাষিরা কোনো সুবিচার পেত না। কৃষকরা ঋণ পরিশোধে ব্যর্থ হলে মহাজন আদালতের ডিক্রির মাধ্যমে কৃষকদের জমির মালিকানা পেত। নীল চাষিদের উপর নীলকরদের অবর্ণনীয় অত্যাচারের কথা প্রকাশিত হয়েছিল সেই সময়কার বিভিন্ন পত্রপত্রিকায়। হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক হরিশ্চন্দ্র মুখার্জি, অমৃতবাজার পত্রিকার সম্পাদক শিশির কুমার ঘোষ, তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক অক্ষয় কুমার দত্ত নীল চাষিদের মনে বিদ্রোহী হয়ে ওঠার রসদ জুগিয়েছিল। তাই এই পর্যন্ত কারণ লেখা হলো। এরপর গুরুত্ব বা ফলাফল। নীল বিদ্রোহের তীব্রতায় সরকার বাধ্য হয়ে বাংলার ছোটলাট জেপি গ্রান্ট এর সভাপতিত্বে নীল কমিশন গঠন করে 1860-এর 31শে ডিসেম্বর। এই কমিশন তার রিপোর্টে জানায় 3 কাঠিয়া প্রথা অর্থাৎ বিঘা প্রতি 3 কাঠা জমিতে নীল চাষ করা যাবে। নীলকরদের ব্যবসা পদ্ধতি দুর্নীতিপূর্ণ, ক্ষতিকারক ও ভ্রান্ত এবং নীলকরদের বিরুদ্ধে আনা নীল চাষিদের অভিযোগগুলি সত্য। নীল বিদ্রোহের তীব্রতায় ভীত হয়ে সরকারি তরফে যেসব ব্যবস্থা নেওয়া হয় তা বেশিরভাগই নীলকরদের বিপক্ষে চলে যাওয়ায় নীলকর সাহেবেরা তাদের পুঁজি বাংলার নীল চাষ থেকে সরিয়ে বিহারের বিভিন্ন ক্ষেত্রে নিয়োগ করতে শুরু করে। অনেকে পার্বত্য এলাকায় চা শিল্পে তাদের মূলধন বিনিয়োগ করতে শুরু করে। প্যারা করে নদিয়ার পোড়াগাছা গ্রামে দিগম্বর বিশ্বাস ও বিষ্ণুচরণ বিশ্বাসের নেতৃত্বে গড়ে ওঠা নীল বিদ্রোহের মাধ্যমে কৃষকরা জয়ী হয়েছিল। বিদ্রোহীদের সাফল্য প্রমাণ করেছিল বাংলার কৃষক কুল দুর্বল ও অসহায় নয়। চরম অত্যাচারের পরেও তারা নিজেদের স্বার্থ ও অধিকার প্রতিষ্ঠার ব্যাপারে যথেষ্ট সচেতন ছিল। নীল বিদ্রোহের সাফল্য ভবিষ্যতের কৃষক আন্দোলনের শক্তি যে জাগ্রত বাঙালি জাতির মধ্যেই রয়েছে তা নির্দিষ্ট করে দেয়। নীল বিদ্রোহই ছিল সর্বপ্রথম ব্রিটিশের বিরুদ্ধে সংঘবদ্ধ গণ আন্দোলন। বাঙালি জাতি যে কতটা আত্মবলে বলিয়ান তা প্রমাণ করেছিল এই বিদ্রোহ। এল নটরাজন তার ইন্ডিগো কাল্টিভেটরস স্ট্রাইক 1860 নামক প্রবন্ধে লেখেন, বাংলার নীল চাষিরা নীল চাষ করতে অস্বীকার করে প্রথম ধর্মঘট পালন করে। এই বিদ্রোহের জয়ের মাধ্যমে নীল চাষিরা যে নৈতিক শক্তির অধিকারী হয়ে উঠেছিল তার দ্বারা জাতীয় চেতনার উন্মেষ ঘটে। তো এই পর্যন্ত গুরুত্ব বা ফলাফল হলো। একটু টিকা আকারে 5 নম্বরের মতো লেখা আছে। এরপরে দেখো বুদ্ধিজীবীদের ভূমিকা, এটাও একটা শেষ পার্ট বা এটাও 5 নম্বরের একটা টিকা প্রশ্নের মতো লেখা আছে। 1859 খ্রিস্টাব্দে বাংলার নীল চাষিদের নেতৃত্বে যে নীল বিদ্রোহ হয়েছিল তাতে প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে মধ্যবিত্ত শ্রেণী সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল। বিভিন্ন পত্রপত্রিকার সম্পাদক, লেখক, আইনজীবী সহ বিভিন্ন বুদ্ধিজীবী শ্রেণী এই বিদ্রোহে যথেষ্ট ইতিবাচক ভূমিকা পালন করেছিলেন। হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় সম্পাদিত হিন্দু প্যাট্রিয়ট পত্রিকাতে নিয়মিতভাবে নীলকরদের অত্যাচারের কাহিনী প্রকাশিত হতো। ঈশ্বরচন্দ্র গুপ্তের সংবাদ প্রভাকর, অক্ষয় কুমার দত্তের তত্ত্ববোধিনী পত্রিকা, সমাচার দর্পণ, সমাচার চন্দ্রিকা, সংবাদ ভাস্কর, সোমপ্রকাশ প্রভৃতি পত্রিকাতে নীল বিদ্রোহ সম্পর্কে অসংখ্য রচনা প্রকাশিত হয়। এছাড়াও অমৃতবাজার পত্রিকার সম্পাদক শিশির কুমার ঘোষ তার লেখনীতে নীল বিদ্রোহের কাহিনী তুলে ধরেছেন। প্যারা করে বিভিন্ন লেখক ও কবি নীল বিদ্রোহের উপর গল্প, নাটক ও কবিতা লিখে নীল চাষিদের বিদ্রোহে উৎসাহ যোগান। নাটকার দীনবন্ধু মিত্র নীল চাষিদের উপর নীলকর সাহেবদের অত্যাচারের কাহিনী নিয়ে রচনা করেন নীলদর্পণ নাটক 1860। নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদ করেন মাইকেল মধুসূদন দত্ত, যা প্রকাশিত হয় ব্রিটিশ যাজক রেভারেন্ড জেমস লংয়ের নামে। এই অপরাধে লংকে 1 মাস কারাদণ্ড, 10,000 টাকা 1,000 টাকা জরিমানা করা হয়। এই জরিমানার টাকা দেন কালীপ্রসন্ন সিংহ। প্রমোদরঞ্জন সেনগুপ্ত নীল বিদ্রোহ ও বাঙালি সমাজ গ্রন্থে লিখেছেন নীল বিদ্রোহে নীল চাষিদের উৎসাহ দিয়েছিলেন স্বয়ং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। প্রখ্যাত আইনজীবী শম্ভুনাথ পণ্ডিত ও প্রসন্ন কুমার ঠাকুর অত্যাচারী নীলকর সাহেবদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। প্যারা করে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসানের পর ব্রিটিশ রাজত্বে নীল বিদ্রোহ ছিল সংগঠিত নীল বিদ্রোহ। সামন্ত প্রথা ও উপনিবেশবাদী শোষণের বিরুদ্ধে নীল বিদ্রোহ একটি তীব্র জেহাদ রূপে প্রতিষ্ঠিত হয়েছিল। তাই লর্ড ক্যানিং মহাবিদ্রোহের থেকেও নীল বিদ্রোহকে বেশি গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন। অমৃতবাজার পত্রিকায় লেখা হয়েছিল, এই বিদ্রোহ অর্ধমৃত বাঙালির শিরায় স্বাধীনতার উষ্ণ শোণিত প্রবাহিত করে। তো এই ছিল নীল বিদ্রোহের উপর 20 নম্বর বা 10 বা 15 নম্বর যেমনটাই তোমরা চাও তার প্রশ্ন উত্তর। এটা সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও। দেখা হচ্ছে অন্য ভিডিওতে।